নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শ্রাবণী নাগ। শ্রাবণীর আড্ডাঘরে প্রত্যেক সোমবার কোনো না কোনো শিল্পী বন্ধুকে আমি নিয়ে আসি, গানে গল্পে আড্ডায় থাকি। কিন্তু আজকে আমার আড্ডাঘরের যারা অতিথি তারা একটু অন্যভাবে এসেছেন। পুরো সোশ্যাল মিডিয়া যাদের বই পোকা নামে চেনে, সেই সৌমেন্দু এবং মিতা আজকে শ্রাবণীর আড্ডাঘরের অতিথি। আমি দুজনকে স্ক্রিনে নিয়ে আসছি। আমরা 1 ঘন্টা থাকবো নানান রকম আলোচনা, বিভিন্ন বই নিয়ে আলোচনা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। নমস্কার, নমস্কার, আমি সৌমেন্দু আমি মিতা। আর আমরা বই পোকা একদম, তোমাদেরকে বই পোকা কাপল বলা হয়, বই পোকা দম্পতি। আচ্ছা, একটা আমাদের সঙ্গে একটা দারুণ জুটি রয়েছে। এই বই পোকা নামটা কেন? মানে এটা আমার প্রথম থেকে, যেদিন আমি প্রথম তোমাদের এই নাম পেজটা দেখেছিলাম, এই বই পোকা নামটা আমাকে ভীষণভাবে টেনেছিল। আগে শুনি এই বই পোকা নামের পিছনের গল্পটা, তারপরে আমরা নানান বিষয়ে আলোচনায় আসবো। অ্যাকচুয়ালি ফার্স্ট যখন এই পেজটা খুলবো এরকম ভাবলাম যে বইয়ের রিভিউ করবো, তো অবভিয়াসলি পেজের নাম দিতে হবে একটা, এবং অনেক কিছু ভাবছিলাম। তো আমি ফার্স্টেই আমাদের একটা ডিসাইড ছিল আমরা শক্ত কোনো নাম রাখবো না, এমন একটা নাম রাখবো যেটা সবাই চেনে অথচ ইউনিক হবে। তো বই ভালোবাসি এটা বললে তাকে আমরা বই পোকা বলি, তো সেই জন্য বই পোকা। আর সেকেন্ড পার্ট যেটা ছিল যে কি যে আমরা দুজনেই মানে আমরা গডস গ্রেস মানে ভগবানের কাছে আমরা কৃতজ্ঞ যে আমরা এরকম দুজন এক জায়গায় আসতে পেরেছি যে আমরা দুজনেই বই ভালোবাসি, বই নিয়ে বহু আলোচনা করি। তো সেই জন্য ভাবলাম যে অ্যাজ এ কাপল উই আর বই পোকা। তো এই থেকে চলো নামটা হতেই পারে, আমরা ভাবলাম যে বই পোকা কাপল। হ্যাঁ, মানে আরেকটা জিনিস ছিল যে কাপল ভিডিও যে অন্যরকম কিছু হতে পারে, ব্যাপার ছিল। একদম ঠিক। তবে একটা প্রশ্ন আমার মনে সবসময় ঘোরে, সেটা হচ্ছে এখন আমরা যে সময়ের মধ্যে আছি, এখন তো বই পড়ার অভ্যেস মানুষের খুব কম। বেশিরভাগই মোবাইলটা খুললে রিল দেখে, কিংবা তোমার অডিও বুকে সমস্ত কিছু শুনতে পারে। তার মধ্যে তোমরা দুজন এই যে বই পড়া, বই নিয়ে কথা বলা, এর রিভিউ করা, এমনকি তুমি বা তোমরা অন্যদেরকেও বই পড়তে উৎসাহিত করছো, তাহলে তোমাদের এই সম্পর্কে আমি একটু জানতে চাই যে এইটা নিয়ে তোমরা কিভাবে শুরু করলে। মানে তোমাদের কেন মনে হলো যে এখন তো সত্যি যুগটা অন্যরকম, তোমরা মিলে মানে তোমরা এখনকার যারা কি বলবো জেনজিরও পরের, একটু আগে মিলে নিয়ে, তবে এখন যে আলফা আছে তাদের সাথেও পরিচয় হয় বই পড়াতে গিয়ে। কিন্তু তোমরা আমি যেটা দেখছি যে এই রিলের যুগে এই বইয়ের ব্যাপারে তোমাদের যেই ভালোবাসা, এইটার সম্পর্কে একটু জানতে চাই। কারণ সময়ের সঙ্গে তোমরা ঠিক মানে একটু অন্যরকম ভাবে চলছো এবং সবাইকে উৎসাহ দিচ্ছ, এইটা খুব ভালো লক্ষণ। আমি চাই যে আরো মানুষ পড়ুক, বই পড়ার একটা আমরা এখনো সেই হার্ড কপির প্রতি আমাদের একটা আকর্ষণ রয়েছে। আমরা এখনো পর্যন্ত ঠিক ওই মোবাইলে বা ট্যাবে বা কম্পিউটারে ডিভাইসের সঙ্গে আমরা অতটা ফ্রেন্ডলি না, যতটা আমরা নতুন বইয়ের পাতা উল্টে আমরা যতটা আনন্দ পাই। একটু তোমাদের কাছে শুনি। ফার্স্ট জিনিস যেটা হচ্ছে যে বইকে কেন আমরা জিনিসটা সত্যি, মানে এখন রিলের যুগ, মানুষ এন্টারটেনমেন্টের জন্য রিল বেছে না, কিন্তু রিল হোক কোনো ওয়েব সিরিজ হোক যেটাই হোক, সেটাতে কিন্তু বই পড়লে নিজের ইমাজিনেশনটা অনেক বাড়ে। যখন আপনি সিনেমা দেখছেন বা কোনো মানে কি বলবো ওয়েব সিরিজ দেখছেন, আপনাকে যেটা দেখানো হচ্ছে আপনি যেটা দেখছেন, আপনি আর এক্সট্রা কিছু ভাবছেন না। বাট বলছেন ধর একজন লেখক বলছে যে এই একটা পুরো বাড়ির সামনে গিয়ে আমি দাঁড়াবো, এবার আমি একটা ভাবে ইমাজিন করবো, ও একটা ভাবে ইমাজিন করবে, আপনি একটা ভাবে ইমাজিন করবেন। আপনি ভাববেন পুরো বাড়িটা এরকম দেখতে, আমি ভাববো পুরো বাড়িটা ওই রকম দেখতে। ও হয়তো ভাববো পুরো বাড়ির চারপাশটা অন্ধকার, আমি হয়তো ভাববো পুরো বাড়ির চারপাশটা স্যাঁতস্যাঁতে। তো এই যে একটা ইমাজিনেশনের ব্রডনেস, আমার মনে হয় সেইটা বই দিতে পারে, যেটা অন্য কিছু হয়তো দিতে পারে না। আর অনলাইনে বই পড়ার ক্ষেত্রে সেই টাচ ফিলিংটা আসে না, হার্ড কপিটা এখানে নিয়ে এইভাবে একটা বই পড়ছি বা কোথাও যাচ্ছি, যেখানে যে বই নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর
অ্যাকচুয়ালি শুরু করার একদম একদম শুরুর দিকে যখন শুরু করেছিলাম যে আমরা নিজেরা যখন কোনো বই খুঁজছি, পুরোনো হোক কি নতুন হোক, সেই বইটা সম্বন্ধে জানতে গিয়ে দেখছি আমরা মেনলি দু ধরনের রিভিউ পাচ্ছি। একটা রিভিউ যেটা একদম 3 লাইনে পড়েছি, খুব ভালো লাগলো, পড়ে দেখতে পারো, যেটা থেকে কিছু বোঝা যাচ্ছে না, আরেকটা হয়তো খুব হেভি চূড়ান্ত সাহিত্য চর্চার যে, যেটা মানে আমি যদি আমার বন্ধুকে বলি যে একটা বই নিয়ে এই বইটা তুমি কেন পড়বে, তো আমি হ্যাঁ বলবো না। তার মনে হলো যে আমরা যদি এইভাবে করি যে ঠিক যেভাবে আমি ওকে কোনো বই সাজেস্ট করছি বা ও আমাকে কোনো বই সাজেস্ট করছে, সেও যদি পড়ি, তাহলেও যদি আমরা যদি বলি হয়তো কারো সুবিধে হবে, সেইভাবেই শুরু করা। বাট টু বি অনেস্ট, যে ধরনের রিসেপশন আমরা পেয়েছি, জেন জি হোক জেন আলফা হোক, তাদের সাথে যখন কথা হয়েছে, এবং এখন যখন যাই কলেজ স্ট্রিটে অনেক যারা পোস্ট আছে যে একখানা কিছু হলো, শুধু আমাদের একার জন্য নয়, আরো অনেক লোক যারা বই নিয়ে বলছে, বা অডিও স্টোরি চ্যানেল গুলোর জন্য, গ্রুপ গুলোর জন্য একটা নতুন করে সবাই বই পড়তে ভালোবাসছে। এবং আমাদের ইমাজিনেশনের বাইরে যে জেন জি কিন্তু পড়তে ভালোবাসে, বইটাকে ওরা একখানা পার্ট অফ দেয়ার লাইফ ভাবছে, এটা ভীষণ ভালো লাগে তাদের। এটাই খুব বড় কথা, মানে এক্ষুনি ও যেটা বললো যে একটা ইমাজিনেশন, আমরা শুধু বই বা যখন কোনো গান শুনি বা একটা তুমি যখন কোনো রিল দেখো, তুমি সেই রিলে কোনো পোড়ো বাড়ির কথা যখন আসলো, তুমি পোড়ো বাড়িটা তোমাকে ভাবতে বাধ্য করা হচ্ছে যে এই বাড়িটা এরকমই, একদম কিন্তু তোমার ভাবনাতে হয়তো তুমি পোড়ো বাড়ি তোমার অন্যরকম মাথায় থাকতে পারে, যে ওর চারপাশে পুরো পাশে হয়তো একটা বট গাছ আছে বা তার সামনে একটা পুরোনো মন্দির আছে, এটা তুমি ভাবতে পারো, কিন্তু তুমি যখন রিলে দেখছো তোমার ভাবনাটা কিন্তু আর তার থেকে এগোচ্ছে না, ওখানেই তোমার এইটা এটা বাদ দিলে। এবার আমি তোমাকে একটা অন্য প্রশ্ন করি, যখন বইটা হাতে পাও, বইটা কি বিষয়টা তোমাকে টানে, কোনটা এই বিশেষ কোনো লেখকের, এই লেখকের এই বই বেরিয়েছে সেইটা আমাকে খুব টানছে, বা এই বইটার এই বিষয়, আমি এটা না কোনো ডেফিনেটলি একটা উত্তর দেওয়া মুশকিল, এবং এটা ডিপেন্ড করে। যেমন ধরুন আমাদের কিছু কিছু প্রিয় লেখক আছে, যেমন লেখক লেখিকা অনেক আছেন, সবার নাম হয়তো নিতেও পারবো না, যতটুকু মাথায় আসছে অভিক দত্ত, অভিজ্ঞান গাঙ্গুলি, কৌশিক মজুমদার, সাথী দাস, তারপরে অপর্ণা মিত্র, এরকম আরো অনেকে আছেন, সবাই দেবানন্দ মুখোপাধ্যায়। তো এনাদের লেখার জন্য আমরা ওয়েট করি, এবং সেই ওয়েটটার মধ্যে কি বলবো, যে একটা ব্যোমকেশের ওয়েব সিরিজে দেখেছিলাম যে যখন মোবাইল ছিল না, অপেক্ষার মাধুর্য, যে ওনার পরের লেখা কি আসছে, উনি কি লিখেছেন, এটা একটা থাকে। এবার কোনো বই যখন ঘেঁটে দেখি, যেভাবে মানে অনেক নতুন লেখক লেখিকার বইয়ের সাথে পরিচিত হই, দেখি যে ব্লার্বে কি লেখা আছে, ব্লার্বটা লেখাটা একটা আর্ট মনে হয়, যে যেটা আপনাকে এক্সাইটও করবে অথচ বলবে না, এটাও কিছু কিছু ভিতরে দেখি। আর অবশ্যই দেখি যে বইয়ের মেকিং কিভাবে এখন, মানে এখন যেটা খুব ভালো হয়েছে মাঝখানে, যেমন এই যে একটা বই মাতৃলোক, এই বইটা যদি আমি দেখাতে পারি খুলে, এই যে খুলে ভেতরে এরকম সুন্দর একটা কার্টুন দিয়ে শুরু হচ্ছে, এবং তারপরে এইখানে প্রত্যেকটা বইটাতে মানে খুব সুন্দর সুন্দর ছবি দিয়ে লেখা হয়েছে, তার সাথে একটা এরকম ম্যাপ। হ্যাঁ, যে কি হয়েছে যে বইটা হাতে নিয়ে, কারণ আমরা একটা জিনিস নোটিস করেছি, যখন বই মেলাতে যাবে, কোনো মেলায় যাই, যে কেউ বই হাতে নিয়ে না 20 থেকে 25 সেকেন্ডের মতো দেখে ডিসিশন নিয়ে ফেলে, যেটি অচেনা হয়, যে যার কথা আমি জানি না, যে নেবো না। তো সেক্ষেত্রে এইরকম একটা প্রেজেন্টেশন এত সুন্দর করে বানানো, এত ট্রিটমেন্ট, এই এফোর্টটাকে অনেকে রেকগনাইজ করতে ইচ্ছা করে, তখন মনে হয় যে পড়ে দেখি না। তো এইটা একটা ফ্যাক্টর কাজ করে। আজকের ডেটে আমরা যখন ছোট ছিলাম, মানে তোমাদের থেকেও অনেক আগের যুগের মানুষ আমরা, তো আমরা যখন পড়তাম তখন বইয়ের যে কাগজের যে কোয়ালিটি ছিল, পুরো মানে মেকিংটাই পাল্টে গেছে। কোয়ালিটি বা তুমি বলো যেভাবে ভিতরে, তুমি এক্ষুনি যেটা বললে কার্টুন দেওয়া বা ভিতরে ছবি আছে, মানে পুরো মেকিংটা পাল্টে গেছে। এগুলো কি বেশি অ্যাট্রাক্ট করে আজকালকার ছেলেমেয়েদেরকে, নাকি বিষয়টা, নাকি লেখক, মানে কোনটা তোমার মনে হয়? বিষয় অবশ্যই ব্যাপারটা হচ্ছে, ওইটা হচ্ছে ফার্স্ট, মানে ফার্স্ট অ্যাপিয়ারেন্স, বইয়ের প্রচ্ছদ বলুন বা তার মেকিং, ওটা হচ্ছে ফার্স্ট অ্যাপিয়ারেন্স। ওটা একটা মানে সেই মুহূর্তে একটা কিছু এফেক্ট করে, তবে অবভিয়াসলি বইটা ভালো লাগবে কিনা সেটা বিষয়, তার মানে বিষয়বস্তু 70% বলতে পারে যে বলা যায় বইয়ের বিষয়বস্তু, আর বাকি 20%, 10% মানে 30% এর মধ্যে 20-10 ভেঙে হচ্ছে প্রচ্ছদটা কিরকম এবং ইলাস্ট্রেশন বানানো কিভাবে। এবং এটা কেন ম্যাটার করে, যে আজকে এই যে একটা বই আমি কিনেছি, যেমন দেবী চৌধুরানী হোক,
তিমির অনন্য, এই বইটা আমরা কিনে যতদিন বেঁচে থাকবো আমাদের কাছে থাকবে, আমরা বেচবো না, বই কাউকে দেওয়াও যায় না। তো সেই বইটা যদি ভালো পাতায় বানানো না হয়, এক মানে যত বাজে করে হোক যদি হয়, তখন সেটা গায়ে লাগে। কারণ আমি তো এটা কিনছি, যে এটা তো কোনো ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্ট পেনের মতো নয় যে পড়ছি করে আবার বিক্রি করে দেবো। তো সেখানে ভালো করে বানানোটা এই জন্য ইম্পর্টেন্ট। মানে এটা তো ইউজ অ্যান্ড থ্রো নয়, এটা আমার কাছে হ্যাঁ সারা জীবন থেকে যাবে। হ্যাঁ আগেকার যুগে বই আমি দেখেছি যত সময় গেছে যে পাতাগুলো হলুদ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ পাতাগুলো মরে যাচ্ছে, ভেঙে হুম যাচ্ছে, সেইগুলো কিন্তু এখন আর সেই বইগুলো, অনেক বই প্রিন্টই নেই, এবং হুম এখন যাদের কাছে আছে সে পাতাও নষ্ট হয়ে গেছে, মানে হ্যাঁ বইগুলোর কোনো অস্তিত্বই অনেক বই হারিয়ে যাচ্ছে। হ্যাঁ সেই তুলনায় এখনকার যে বইয়ের মেকিং, সেইটা আমি বলবো যে অনেক বেটার। অনেক অনেক বেটার। অনেক বেটার। এবং নতুন নতুন যে প্রকাশনীগুলো এখন যারা কাজ করছে অনেকে আছে, মানে কয়েকজনের নাম যদি বলি, বুক ফার্ম, বুক লু, পত্রভারতী, পত্রপাঠ, দ্বীপ, এরকম আরো অনেকে আছে, আমরা তো সবার নাম বলতেও পারছি না, বিভা, এরা এই এই জিনিসগুলোর উপরে খুব জোর দিচ্ছে। কারণ হ্যাঁ, এবং এটা খুব ভালো লাগছে, কারণ অবশ্যই সাবজেক্ট 70% ইম্পর্টেন্ট, একটা বই ভালো হলো কি খারাপ হলো, কারণ মানে জিনিস আসল বক্তব্যটা যদি ভালো না থাকে, হাজার রকমের সাজিয়েও সেই বই দাঁড়ায় না। কিন্তু এই ভালো এইভাবে বানানোটা একটা অনুঘটকের কাজ করে, একটা ভালো বইকে সফল বা খুব ভালো সফল হতে সাহায্য করে বলে আমাদের মনে হয়। এবারে আমার আমার প্রশ্ন, যখন তোমাদের পছন্দটা কি, মানে মনে করো কোনো জীবনী বা কোনো উপন্যাস হুম বা কোনো মানে হয় না যে কোনো হুম বইটার ফিলোসফিটা আমার ভালো লাগলো, হুম বা এই মানুষটার জীবন আমাকে ভীষণভাবে, এই যে দেবী চৌধুরানী যে বইটা বলছো, হুম এটা তো একটা একটা ক্যারেক্টার নির্ভর। হুম 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 এই ধরনের বই পছন্দ, নাকি এমন একটা বই আমি পড়লাম যেটা প্রথম থেকে শেষ অবধি গল্পটা হয়তো অতটা মানে সেইভাবে দাঁড়ায়নি, কিন্তু গল্পটার মধ্যে এমন একটা জীবন দর্শন, সেইটা আমাকে ভীষণভাবে টানলো, বা এমন কিছু আকর্ষণ, মানে মনে করো কিছু অনেক, আমি যেমন একটু মানে আমার ব্যক্তিগত পছন্দ একটু ইতিহাস ভিত্তিক বই, যেমন আচ্ছা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হ্যাঁ যে, হ্যাঁ হ্যাঁ আমরা অনেক কিছু আমরা যেটা সুপারফিশিয়ালি আমরা হয়তো ইতিহাস বইতে পড়েছি, কিন্তু ওইটা যদি আরেকটু ভিতরে গভীরে যাই প্রত্যেকটা মানুষ সম্পর্কে, তাহলে আরেকটু সুন্দরভাবে আমরা জানতে পারি। মানে এই ধরনের বই আমার আকর্ষণ, ওই বইগুলোর প্রতি। মানে এবার তো আমার প্রশ্ন যে তোমাদের কি ধরনের বইয়ের প্রতি আকর্ষণ? আমরা অ্যাকচুয়ালি সর্বগ্রুপ পাঠক, আমাদের কাছে ওইভাবে কোনো টপিকের বাধ্যবাধকতা হয় না, সব ঘুরিয়ে ফিরিয়ে সব ঘুরে ফিরে পড়ি। মেন ব্যাপার হচ্ছে লেখনী, বইটা আমাকে কতটা টেনে নিয়ে যাচ্ছে। কিছু কিছু বই এরকম হয় যে বইটা নিজেকে নিজেকে বন্ধ করতে দেয় না, মানে থাকে যে কি হলো কি হলো কি হলো কি হলো, এইটা জানতে হবে। যেমন একটা বই অভিক দত্তের বিখ্যাত বই ব্লু ফ্লাওয়ার, যেখানে 1, 2 আর 3, মানে একটা খুব ইন্টারেস্টিং গল্প এটার সাথেই বলে দিচ্ছি যে একটু গল্পটাই শুনি, যেটা ইন্টারেস্টিং গল্পটা বলছি। একটু gist শুনি। তুমি না বইটা দেখাচ্ছ কিন্তু লেখাটা উল্টো আসছে, তার জন্য আমরা বুঝতে পারছি না। এইবারও লেখাটা আর এটা কিভাবে দেখাবো, অ্যাকচুয়ালি মিরর ইমেজ আসছে তো কিছু করা যাবে না। তুমি নামটা বলে দাও তাহলে। ব্লু ফ্লাওয়ার, এটা ব্লু ফ্লাওয়ার 1, আর তারপরে ব্লু ফ্লাওয়ার, এই যে ব্লু ফ্লাওয়ার 2 আর ব্লু ফ্লাওয়ার 3। অভিক দত্ত আজকের দিনের অন্যতম সফল লেখক, তার প্রথম পড়া বই স্পাই থ্রিলার। তো কিন্তু ভালো হচ্ছে যে এই 200 পাতার বইটা মানে পড়তে বসে কখন পড়া শেষ হয়ে যায় বোঝা যায় না। আমরা সব ধরনের বই পড়ি, যেরকম গীতা বললো, এটার এক্সাম্পল দিয়ে বলছি, এমন লেখা যে লেখা টেনে নিয়ে যায়, যে একদম মানে মনে হচ্ছে না যে আমাকে এফোর্ট দিয়ে পড়তে হচ্ছে, লেখাটা যাচ্ছে নদীর স্রোতের মতো আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে তার পরের ঘটনা জানার জন্য। সেই ধরনের বই খুব ভালো লাগে। কিছু কিছু ক্ষেত্রে কিছু স্লো বার্ন মুভি যেগুলো আস্তে আস্তে বিল্ড আপ তৈরি করছে, যেমন এই আর একটা বই, এটা খুব রিসেন্ট বেরিয়েছে, তিমির হনন, কৌশিক মজুমদারের। হ্যাঁ, এই বইটার ব্যাপারটা হচ্ছে এই বইটা এত লেয়ার আছে, মানে কোনো পার্টিকুলার জনারে বইটাকে বাঁধাই যাবে না। কখনো সেটা ইতিহাসে ঢুকছে, কখনো সেটা জাদু বাস্তবে ঢুকছে, কখনো আবার সেটা চায়ের অ্যাডভেঞ্চার, চা আবিষ্কারের অ্যাডভেঞ্চারে ঢুকছে। মানে এতগুলো লেয়ার, এত টাইম লাইন, এত ক্যারেক্টার, সেগুলো আবার মানে গ্রে ক্যারেক্টার হয়ে গেছে, সাদা কালো এরকম তাকে ভাগ করা যাচ্ছে না। তো এই ধরনের লেয়ার বইয়ের একটা আলাদা মজা আছে। মানে এই বইটা যেমন কি বলে স্পিড রিডিং, এই বইটা সেটা
আর ওই বইটা হচ্ছে ওই এক চুমুক করে দার্জিলিং চা খাওয়ার, মানে তো সেই রকম ব্যাপার, ফ্লেভারটা মানে কোনো একখানা নেই, ডিপেন্ড করছে। লেখনই অসাধারণ, মানে মানে লেখনটা আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় আমাদের জন্য, যে গল্পের ছলে ইতিহাসটা বলা দরকার। যেমন এখানে আরেকটা বই আছে, হ্যাঁ এই একটা, যেমন আমাদের একটা ধারণা হচ্ছে নন ফিকশন বই যদি হয় বোরিং হবে, তো তথ্যে ভরপুর থাকবে, কে পড়বে? তো সেখানে এই একটা বই আছে, এই বইটার নাম হায়ারোগ্লিফের দেশে। এটা পুরো ইজিপ্টের ইতিহাস গল্পের ছলে পড়ে। ঠিক, হায়ারোগ্লিফিক হচ্ছে আমাদের মিশরের যে লিপিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক। হ্যাঁ, মানে শুধু শুধু ওইটুকু নয়, এখানে মিশরের স্ফিংস, পিরামিড, যা কিছু আমরা জানি সেই ইতিহাস, মানে যেটা বলতে গেলে ইতিহাস শেখানো হচ্ছে, কিন্তু এত সুন্দর করে শেখানো। আর ডেফিনেটলি অত ভালো মানে মেকিং, যে মানে পড়তে পড়তে মনেই হবে না নন ফিকশন পড়ছি, গল্পের ছলে বলা। এই ধরনের বই পড়তেও ভালো লাগে। এই হায়ারোগ্লিফিকের কথাই যখন আসলো, মিশরের উপরে আমি একটি বই রিসেন্টলি পড়লাম, সেইটা বলছে যে অনেক মমি, আমরা জানি না যে অনেক মমি এক সময় চুরি হয়ে যেত, হ্যাঁ সেগুলো হ্যাঁ বিদেশে। হ্যাঁ হ্যাঁ এগুলো নিয়ে আমরা যত এই ধরনের বই পড়ি ততই জানতে পারি। এই হ্যাঁ হায়ারোগ্লিফিক হচ্ছে এক রকমের লিপি। আমরা হ্যাঁ যেমন বাংলা যেমন একটা লিপি, হিন্দি যেমন, ইংরেজি যেমন, হায়ারোগ্লিফিক মিশরের একটা লিপি, যেটা ওদের হ্যাঁ কিরকম পাখি, ফুল, গাছ ওই হ্যাঁ রকম হ্যাঁ ভাবে। হ্যাঁ, সেইটা নিয়ে এই বইতে বলাও আছে। ইনফ্যাক্ট এইখানে চুরি গেছে যে একাধিক, মানে যে মমি চুরি হয়েছে। ইনফ্যাক্ট আমাদের ইতিহাসগুলোতে যেমন পড়া হয়েছে তুতেন খামেন, যে তুতেন খামেন অ্যাকচুয়ালি উনি কিন্তু খুব বড় ফারাও না, অত্যন্ত রুগ্ন মানুষ ছিলেন, খুব কম সময় বেঁচে ছিলেন, কিন্তু ১৩ বছরের ছেলে। হ্যাঁ সবথেকে মজার কথা, তুতেনখামেন, আমাদের ইতিহাস বইতে আমরা তুতেনখামেন পড়েছি, হ্যাঁ কিন্তু আসলে একটি বাচ্চা ছেলে, ১৩ বছরের একটি ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওনার মমিটাকে মানে আর কি খুব অবিক্ষত মানে অবস্থায় পাওয়া যায়, যেটা চুরি হয়নি। এবং সেই জন্য ওর থেকে ইতিহাসের অনেক কিছু তথ্য জানা গেছে, সেই জন্য উনি ইতিহাসে অনেক পপুলার হয়েছেন। তো এই সব, উনার এই মমিটাকে সোনা দিয়ে বাঁধানো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এরকম এরকম আরো অনেক মমি হয়তো ছিল, কিন্তু এই বইটাতে বলছে অনেকে চুরি হয়ে গেছে। এটা অক্ষত অবস্থায় পাওয়া গেছে, তাই ওটার রেফারেন্স। আমি জানি না, এখানে ছবি বার করে তো দেখাতে পারবো না, ক্যামেরা উল্টো উল্টো আসবে, মানে কি অবস্থায় পাওয়া গেছে, তখন কোন মানে যারা আর কি অভিযানটা করেছিলেন, কি পেয়েছেন সেটা, মানে তার সাথে ছবি আছে, মানে বই বানানো হয়েছে এত সুন্দর, যে মানে এই বইটা করে আমি বলতে আমি আমাদের যেমন ইচ্ছা আছে একবার ইজিপ্ট ঘুরতে যাবো, যদি কখনো সম্ভব হয়। তো আমি যখন ওই মিশরের দেশে, মিশর রহস্য, হ্যাঁ 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 সমৃদ্ধদার লেখা পড়ছিলাম, হুম সমৃদ্ধদা নিশ্চয়ই শুনেছো। তা উনার এই লেখার থেকে আমি পড়ছিলাম যে ঠিক এই তুতেনখামেনের এই যে মূর্তিটা পাওয়া, এটা একটা অ্যাডভেঞ্চার। এবং হ্যাঁ হ্যাঁ এইটা খুঁজে খুঁজে অনেক লেয়ার পেরিয়ে একটা হ্যাঁ সে মূর্তি যখন পাওয়া গেছে, তখন যেন একটা উচ্ছ্বাস। হ্যাঁ হ্যাঁ ওখানকার লোকেরা প্রথম দিকে তো বাধা দিচ্ছিল, যেতেই দিচ্ছিল না, হুম, তোমরাও হুম, এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে, সব অনেক হ্যাঁ রকমের সমস্যা হয়েছিল। এই ধরনের লেখাগুলো পড়তে ভালো লাগে। হ্যাঁ এবারে আরেকটু তোমাদের কাছে আরেকটু গভীরে যাই তোমাদের হ্যাঁ প্রশ্নে। আচ্ছা সেটা হচ্ছে যে এই যে বই নিয়ে রিভিউ করার তোমাদের এই যে ইচ্ছেটা, হুম আজকে আমাদের বয়সী যারা মিলেনিয়াম যে ছেলে মেয়েরা, হুম তারা তো একটা অন্যরকম জীবন কাটাতে পারতো। মানে তারা তা তোমাদের এই বইয়ের রিভিউ করা এই ইচ্ছেটা, এটা কি মানে হয় না যে পারিবারিক একটা এর থেকে আসে? অনেকে যেমন সঙ্গীত, যেমন ফ্যামিলিতে আছে যে ডাক্তার, বাড়িতে ডাক্তার, সবাই ডাক্তার। তা তোমাদের এইটা কি মানে পারিবারিক থেকে এসছে, নাকি তোমাদের এই খুব বেশি অ্যাকচুয়ালি না, কিন্তু আমরা খুবই ব্লেসড যে ছোট থেকেই, মানে আমার মা বাবা, তুমি তোমার মা বাবা, আমার যেটা ব্যাপারটা হচ্ছে যে বই পড়ার অভ্যেস আমাদের মা বাবাই ধরিয়েছিল। আমার মনে আছে কত কোন বছরের জন্মদিনে আমার যেটা মনে হয়, একটা জন্মদিনে আমি বাবার কাছে, আমাদের সময় ওই সেই বোতাম থেকে ভিডিও গেম পাওয়া যেত, তো সেই ভিডিও গেম বায়না করেছিলাম। বাবা ভিডিও কিনে দেবে না, কারণ আমি অ্যাডিক্টেড হয়ে যাবো বলে। তো আমাকে নিয়ে গিয়ে সোনার কেল্লা কিনে দিয়েছিল। আর আমি সেখানে সমুদ্র সৈকতের ছবি দেখে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তো সেই আমার ছবি থেকে আমার বই পড়া শুরু, আর তারপর থামেনি। এবার আসি বই রিভিউ এর ব্যাপারটা নিয়ে। বই রিভিউ করাটা আমার মনে হয়েছিল, যেটা আমি আগেও বললাম, যে মিলেনিয়াল হোক, জেনজি হোক, এটা সত্যি কথা যে তারা কোথাও না কোথাও গিয়ে এত বেশি সোশ্যাল মিডিয়ার নানা রকম কন্টেন্ট কনজিউম করছে, যে আমরা না লাইফে ভীষণ স্ক্যাটার।
আমরা আমরা অনেকেই লাইফে না মানে একবার এদিকে ভাবছি তারপর ওদিকে ভাবছি, এরকম প্রবলেম কিন্তু অনেকে ফেস করেছে, দেখেছি আমি অনেক বন্ধু বান্ধবদের মধ্যে। আর সবচেয়ে আমার অদ্ভুত লাগলো, আজকালকার দিনে দাঁড়িয়ে আমাদের মা বাবারা কিন্তু ফোনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ এটাই তো সেইটা আমার মনে হলো যে আমাদের মনে হলো রাজা যে না এইটা মানে ঠিক না, হ্যাঁ মানে ফোনটা থাক, ফোনের ভালো ইউজটা আমার সামনে আনে। আজকে ফোনটা মানুষ দেখুক, রিলটা দেখুক, কিন্তু সেই রিলটার মধ্যে যখন তারা একটা বই পড়ার কথা শুনবে, তারা কিছু কনস্ট্রাকটিভ কিছু দিতে যাবে। শুধু বই নয়, এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও, গান হতে পারে বা আরো অনেক ইনফরমেটিভ ভিডিওসও হয়, বোথ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানেই হোক। বাট পয়েন্ট হচ্ছে যে একখানা মানে সবকিছুরই দুটো পজিটিভ নেগেটিভ আছে, কিন্তু এটাকে যদি একটা সোশ্যাল মিডিয়ার পজিটিভ ভাবে অ্যাট্রাকশনটা যদি বাড়ানো যায়, কেউ যদি বই নিয়ে আলোচনা করে সোশ্যাল মিডিয়া সামথিং ডিস্ট্রাকটিভ এবং অন্য কিছু, সেটা তো অবভিয়াসলি বেটার। বই পড়া আমাদের বাঙালিদের, মানে এটা শুধু আমাদের তো নয়, মানে আমাদের গোটা বাঙালিদের সাথে, মানে জীবনযাত্রার সাথে বই পড়া জড়িয়ে। এরকম কোনো বাঙালি বাঙালি যেখানে কোনো গল্প বই নেই, বাড়িতে বইয়ের কোনো লাইব্রেরি নেই বা বাড়িতে হ্যাঁ বইয়ের কোনো স্টক নেই, তুমি পাবে না। অ্যাটলিস্ট বইয়ের একটা এক বাড়িতে থাকবেই, যে আলমারির মধ্যে হলো যে বইগুলো গুছিয়ে রাখা আছে। তো সেটা নিয়ে যদি বলা যায় যে আমাদের শুনে যদি আরো 50 জন অন্তত নতুন বই পড়তে শুরু করে, তাহলে তো ভালোই হবে। এই ভেবেই আমরা তখন রিভিউ করাটা শুরু করি। আর মানে যতই হোক বারবার মানে যেটা ডাক্তাররাও বলে, এখন সাইকিয়াট্রিস্টরাও বলে যে আপনি যদি কনস্ট্যান্টলি ওইভাবে ফোন দেখেন, রিল দেখেন, তখন কোথাও গিয়ে আপনার ব্রেন রটের একটা ব্যাপার চলে আসবে। ব্রেন নট ব্যাপার, স্ট্রেস স্ক্রলিং। এবার বাট বই সবসময় মাথা খুলে দেয়, তো সেইটাও আমাদের একটা কারণ ছিল। আমি বইটা একরকম ভাবে আমাদের ব্রেনের একটা এক্সারসাইজ। মানে তুমি এই যে প্রথম দিকে আমাদের একটা কথা হলো না, যে আমরা যখন কোনো বই পড়ছি, আমরা কিন্তু বইটা সম্বন্ধে একটা ইমাজিনেশন আমাদের মনে তৈরি, যে কোনো একটা পুরোনো বাড়ির কথা হলো, কিংবা অনেক শুধু বই ছাড়াও ধরো বাড়ি ছাড়াও মনে করো কোনো মানুষের একটা ডেসক্রিপশন। এই যে সত্যজিৎ রায়ের ফেলুদা আমরা যখন পড়েছি কেমন হতে পারে, এইটা কিন্তু ফেলুদা যখন ওই তোমার উনি কেদার কেদার আমি সেইটাই বলতে চাচ্ছিলাম, কেদারনাথ এবার কাণ্ড কেদারনাথে যখন পড়ছি, ফেলুদারা যখন কেদারনাথে যাচ্ছে, বর্ণনা এত সুন্দর বলছে, আমার গায়ে কাটা দিচ্ছে। সত্যি কথা বলতে আমি তার কিছুদিন আগে কেদার গেছিলাম, আমি মনে হচ্ছে আমি পুরো দেখতে পাচ্ছি একদম একদম। আমি ছোটবেলায় ওইটা পড়ে বাবাকে বলেছিলাম যে আমাকে নিয়ে চল, যে আমি এখানে যেতে চাই। এত সুন্দর বর্ণনা যে মানে মানে পুরো উনি যখন বর্ণনা করেন না, মনে হয় চোখগুলো খোলা থাকলো, অ্যাকচুয়ালি চোখগুলো বোঝা। আমি একদম অদৃশ্য শিল্পী হয়ে দেখছি যে ফেলুদা তো মানে তোপসে আর ওই লালমোহন বাবু যাচ্ছেন, তার সামনে পিছনে আরো অনেক যাত্রী, এপাশে পাহাড়। পাহাড়ে যেমন যত কাণ্ড কাঠমান্ডুতে, প্রত্যেকটা মানে মনে হচ্ছে যেন একদম আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাস্তা। হ্যাঁ, এই যে একটা যে এই যে ব্রেনের এক্সারসাইজের কথা বললাম, এটা কি হচ্ছে আমাদের মাথাটাও তখন তার মতো একটা মানে প্রোগ্রামিং করতে থাকছে যে এইটা এরকম ভাবে ওইরকম ভাবে হবে। কিন্তু যখন তুমি শুধুমাত্র রিলে আটকে যাবে, তোমার কিন্তু ইমাজিনেশনটা আর এগোবে না, তোমার একটা জায়গায় ব্লক হয়ে যাবে, তুমি আর নতুন কিছু ভাবতে পারছো না। আর একটা জিনিস আমার পার্সোনালি হয়েছে, মানে আমরা ছোট থেকে ফেলুদা যখন পড়েছি, মানে এটা আমি নিজের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। ও সবসময় বলে আমার কোথাও কোনো জায়গায় গেলে সেই রাস্তাটাকে মনে রাখা, আর খুঁটিনাটি জিনিস নজরে পড়া, এই জিনিসটা আমি ছোটবেলায় ফেলুদাকে থেকে খুব শিখছি। আমরা সবাই শেখার চেষ্টা করি, ফেলুদার মতো করে অবজার্ভ করবো, কেউ যদি বসে যে তার মধ্যে কি স্পেশালিটি আছে, এটা তো সবাই এখন চেষ্টা করেছে। এইটা তো আমরা শিখলাম। সত্যজিতের আরেকটা জিনিস, যেমন উনি ওই শব্দ নিয়ে খেলা করতেন না, ত্রিনয়ন একটু জিরো, মানে কি এটা কি কিছুতেই বোঝা গেল না, পরে দেখা গেল 39039 নাম্বার, ব্রাউন ব্রু কি আমরা বুঝতেই পারছি নাকি, দরওয়াজা বন্ধ করো, মানে এই যে প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে এইভাবে উনি ভেবেছেন। এবং আমরা একটা সময় ছোটবেলা ওই ওয়ার্ড নিয়ে খেলা করতাম, এলোকেসি ফেলুদা নিজেও, মানে একটা গল্প আছে, ফেলুদা নিজেও নিয়ে বই পড়ে
লালমোহন গাঙ্গুলিকে নিয়ে লিমেরিক বানিয়েছিলেন, বা রয়্যাল বেঙ্গল রসে ছিল বুড়ো হয় বুড়ো গাছ, হাঁসবন ভাত ভাত গাছ। খুব সুন্দর, মানে বৈধতার গল্প নিয়ে আর নতুন করে কি বলবো, 50 বার পড়তেও 51 বার পড়তে ইচ্ছা হবে। ইমাজিনেশনের কথাটা আসলো বলে এত কথা। এবার আমার একটা প্রশ্ন, আমার মনে হচ্ছে যে আমি কোনো ইন্টারভিউ নিচ্ছি, যেহেতু আমার আড্ডা করে পুরো জিনিসটা আড্ডা, আমার ঠিক সেরকম অনেক কিছু মনে হচ্ছে, সেরকমই আমি ডাইরেক্ট বলছি, তোমাদেরও কথা জিজ্ঞেস করছি। তোমার কাছে মনে করো একজন যার বই পড়ার অভ্যেস নেই, এরকম বহু মানুষ আছে, বই বা অত আমার অনেকে আছে, অনেক মানুষকে আমি চিনি যারা পড়তে চায় না। মনে করো তোমার কাছে আসলো, তো তুমি তাকে প্রথম বই হিসাবে এমন কি বই পড়ার কথা বলবে যাতে সে ইন্টারেস্ট পায়? এটা আমি বলছি যে, কারণ এটার তো কোনো ডেফিনিট একটা উত্তর নেই। প্রথমে যদি কেউ আমাদের কাছে আসে, আমি জিজ্ঞেস করবো তার ভালো কি লাগে, তার কি কেউ যদি বলে যে আমার একটু সামাজিক ধরনের মানে ভিডিও হোক, কিছু না কিছু তো তার ভালো লাগে, সেই জনারটার সাথে ম্যাপ করে আমি বলবো যে তাহলে তুমি এই বইটা দেখতে পারো। এবার মানে সেই হয় না যে ওয়ান মেডিসিন ডাজ নট, মানে সবার জন্য তো কাজ করে না, বাট একটা বই যদি হয়, তবু যদি সবার জন্য বলতে হয় যেটা সবার যে কোনো বয়সে বারবার পড়া উচিত, অবশ্যই ফেলুদা। কারণ খুব ভালো, বা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো লেখা। তবে প্রথমেই মানে যদি অনেকদিন রিডিং হ্যাবিটে না থাকে, প্রথমেই খুব কমপ্লেক্স বই ও খুব বড় বই দেবো না। কারণ ধরুন যে অনেকদিন রিডিং হ্যাবিটে নেই, তাকে প্রথমেই একটা 300 পাতার 400 পাতার বই দিলাম, সে 100 পাতার পর বিরোধ করবে, ওরা নাও আমাদের। তো ফার্স্টে একটু ইজি কিছু বই, ছোট গল্পের বই এই ধরনের কিছু দিলাম, তাতে কি হবে, কনফিডেন্স বিল্ড আপ হবে, এই তো আমি পেরেছি, আমার রিডিং হ্যাবিটটা এখনো আছে। একদম এই যে একটা কনফিডেন্সটা পাবে, তার ফলে সে আবার পড়তে শুরু করবে, তখন সে 1 নম্বর থেকে 2 নম্বর, 2 নম্বর থেকে 3 নম্বর, এইটা হবে। তো এইভাবে আমরা যখন কাউকে বই সাজেস্ট করবো, এরকম তো না যে কাকে একবারে লিটারেচার পিএইচডি করাতে বসাবো, সেই এনে তো বলবো না, তাকে একটা গুড রিডার করবো। তো সেইভাবেই আমরা চেষ্টা করবো সহজ থেকে কঠিনের দিকে যাওয়া। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তোমাকে মনে করো কোনো একটা দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমাকে বলা হয়েছে যে তোমাকে 5টা বই নিয়ে যেতে হবে, তুমি কোন বই নিয়ে যাবে? এবার কত দিনের জন্য 5টা বই? মনে করো 1 বছরের জন্য। 1 বছরে 5টা বইটা হবে না, 1 বছরে। আচ্ছা, আমি বলছি 10টা বই নিয়ে গেলে। 10টা বই 1 বছরের জন্য কম হবে। এবার নেক্সট হচ্ছে যে যদি 1 বছরের থেকে কমিয়ে দিচ্ছি, আমি 2 মাসের জন্য বলছি। আচ্ছা, 2 মাসের জন্য যদি হয়, যদি নিয়ে যাই, অবশ্যই ডিফারেন্ট জনার মিক্স করবো। একখানা তো ডেফিনেটলি ক্লাসিক্যাল দেখার চেষ্টা করবো, যেটা এই বইটা বারবার পড়েছি, বারবার পড়তে ভালো লাগে, আরণ্যক এরকম একটা নেবো, একটা রহস্য নেবো ডেফিনেটলি, একটা ক্লাসিক্যাল রহস্য, মানে যেমন যেটা ব্যোমকেশ স্পিরিটি এই ধরনের ঘরানায় একটা নতুন দিনের রহস্য, যেমন এখানে আছে যে কৌশিক মজুমদারের ম্যাশন সিরিজ, বা ডিটেকটিভ কাহিনী চরণ, বা এই যে এটা স্বয়ম্ভু সেনের সিরিজ, যেখানে ম্যাও আছে, তারপরে কথা বলি ওটা রহস্য এরকম। আরেকটা কথা আসলো, ম্যাও বলে একটা বইয়ের কথা আসলো, অভিষেক চট্টোপাধ্যায়। এই যে অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা কেমন লাগে? দুর্দান্ত, ভালো, মানে যেমন ভালো উনি লেখক, সেরকম ভালো মানুষ। একটা ছোট মানে কি বলে সাব টপিকে গিয়ে বলছি যে আমাদের যেহেতু রোজকার রোজ তো বাংলায় লেখা হয় না, ডেইলি কাজ তো ইংলিশে, তো কিছু কিছু বাংলা বানান দিক থেকে অনেক সময় ভুল হয়ে যায়, যেমন কি আর কি, যে তুমি কি যাবে, মানে যাবে তো হ্যাঁ বা না, বা তুমি কি বলতে চাইছো, কি আর পলাশই কয়েকদিন করে, আমি খুব ভুল করে ফেলতাম। তো ওনার যে ইন্টারভিউ এর রিল পোস্ট করতে গিয়ে ভুল হয়েছিল, উনি খুব সুন্দর করে একটা ভয়েস নোট পাঠিয়ে আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন যে কখন কি হবে, মানে দাদার মতো। তো যত ভালো উনি লেখেন, মানুষ হিসেবেও ততটাই ভালো। আর মানে ওনার লেখার সবচেয়ে বড় গুণ হচ্ছে, বিশেষ করে রহস্যতে ওনার লেখার মানে আপনিও গল্পের সাথে এগোবেন, মানে আপনিও মানে যে হিরো, সেও যেমন সলভ করছে, আপনিও সলভ করতে করতে যাবেন, হঠাৎ করে শেষ হয়ে গেল, এই ব্যাপারটা হয়। তো সেইটা আমাদের খুব ভালো লাগে। কি বই নিয়ে যাচ্ছি ফেরত আসি, একটা ছোট্ট কথা। অভিষেক চট্টোপাধ্যায় আমার খুব প্রিয় একজন মানুষ। আচ্ছা,
আচ্ছা 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 সেই জন্যই আমি নামটা আনলাম আচ্ছা আচ্ছা লেখা সম্পর্কে। ওকে আমি খুব ছোটবেলা থেকেই চিনি। আচ্ছা, বাবা। এবার আমি একটু তোমাদের কাছে আমি একটু তোমাদের এই বইয়ের রিভিউ গুলো একটু শুনতে চাই। এই যে কিছু একটা তিমির হনন বলে একটা বইয়ের কথা তুমি এক্ষুনি হ্যাঁ তারপরে আরেকটা বই দেখালে যে সেটা হচ্ছে উম, আরেকটা বই দেখিয়েছো আমাকে তিমির হনন ছাড়া একটু চাণক্য 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 আছে না এই তো মোড়ে ডঙ্কা বাজে এই ধরনের কিছু বই তোমরা একটু একটু যদি রিভিউটা একটু ঠিক বলে আছে। দাও আরো পাঠকদের কাছে আমি তাহলে এইটা যখন তারা দেখবে তারা হয়তো এই বইগুলোর প্রতি আরো ঠিক আছে। ইন্টারেস্ট হ্যাঁ তুমি বলো আমি চালাবো। আমি বলি তিমি হননটা আমি একটুখানি অলরেডি বলেছি। তো এই তিমি হনন বইটা এক মেন বেস যেটা গল্পের যে প্রেক্ষাপট বলা যায় সেটা হচ্ছে রবার্ট ফরচুনের চায়ের আবিষ্কার নিয়ে। তো রবার্ট ফরচুন চা আবিষ্কার করেছিলেন। আগে চা চীন দেশে হতো এবং চীনের উনান প্রদেশে একটা খুব গোপন গ্রামে এটা হতো। চীনের রাজা যেটা ব্যবসাটা বাইরে আসতে দেয়নি, কিন্তু ব্রিটিশরা সব জায়গায় চা যখন হবে। এবার ব্রিটিশরা যখন চা খেতে শুরু করলো তখন ওদের মধ্যে চা পানটা এমন নেশার মধ্যে একটা জায়গায় চলে গেছিল যে ভাবলে অবাক লাগে যে এখন সব দেশ তেল নিয়ে লড়াই করছে, তেল কিনতে গিয়ে দেশের কারেন্সি ফুরিয়ে যাচ্ছে। তখন ব্রিটিশ সরকারের মানে কি বলবো বাজেট শেষ হয়ে গেছিল চা চীন দেশ থেকে কিনতে। তো সেই জন্য ওদের কাছে তখন খুব দরকার হয়ে পড়ছে যে চা কি করে তৈরি হয় সেটা জানো। তো সেই জন্য রবার্ট ফরচুনকে পাঠানো হয় এবং রবার্ট ফরচুন সে অসাধ্য সাধন করে নিয়ে আসেন। তার আগেও অনেক ইউরোপিয়ানরা গেছে, কেউ বেঁচে ফেরেনি চিনতে। রবার্ট ফরচুন প্রথম ব্যক্তি যেটা সফলভাবে নিয়ে আসে। বাট এটা ইতিহাস বইতে খুঁজলে ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়, যেটা পাওয়া যায় না। অনেকেই বলে যে রবার্ট ফরচুনের সাথে অনেক নন ইউরোপিয়ান ব্যক্তিরা ছিলেন, কিছু নাকি ভারতীয় ছিলেন যাকে তারা সাহায্য করেছে, তাকে তারা সাহায্য করেছিল। তো সেই জায়গাটার সাথে ম্যাজিক, ইতিহাস, রহস্য এই সব কিছুকে মিলিয়ে এই বইটা লেখা। ফিকশনাল বই, ডেফিনেটলি ফিকশনাল বই, এটা নন ফিকশন বই। নন ফিকশন কোথায়, ফিকশন মেশানো? হ্যাঁ, ফিকশন নন ফিকশন মেশানো একটা বই, সরি। আর যেটা আমিও বললাম, এই গল্পে একটি চরিত্র আছে রসিক চন্দ্র, যে ফরচুনকে সাহায্য করছে। সে গল্পে শুধু সে নেই, তার তিন পুরুষের তিনটে টাইমলাইনে গল্পটা চলছে। যে ফার্স্ট তার দাদু কিভাবে জাদু জিনিসটাকে তাদের গ্রামে এনেছিল, তার সাথে আবার রয়েছে তার দাদুর থেকে তার বাবা কি করে শিখলো, তার বাবা এমন জাদু জানে যে জাদু থেকে উনি জানেন যে উনি কবে তখন কিভাবে মারা যাবে, মানে এই ধরনের জাদু মানুষ। ঠিক আছে। তো তার ছেলে অঘরের ছেলে হচ্ছে রসিকচন্দ্র। সে আবার শুধু জাদু জানে না, সে ছদ্মবেশ ধরতেও মানে ভীষণভাবে পারদর্শী, সে যুদ্ধবিদ্যায় পারদর্শী। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই গল্পের কথক একজন আত্মা। আচ্ছা মানে মানে এই গল্পে একটা লাইন আছে যেখানে বলছে, কথা বলছে, আপনি এই গল্পটা, আমি পাঠককে বলছি আপনি এই গল্পটা একটু জোরে জোরে পড়ুন, আওয়াজ বার করে, আপনার মনে হবে আপনি নিজে এই গল্পের কথক, মানে আমার আত্মাটা আপনার মধ্যে ঢুকিয়ে নিন। এই একটা অদ্ভুত এটা মানে কৌশিক দাই পারে এগুলো করতে। এই জিনিসটা কিন্তু বসে বসে একদম অন্য ধরনের একটা লেখা। হ্যাঁ হ্যাঁ মানে কোনো একটা জনারে এই গল্পটাকে রাখাই যাবে না। এত সুন্দর একটা গল্প। এবং গল্পটা শেষ হয়নি এখনো, আরো লেখাই আছে ক্রমশ বলে। হ্যাঁ, তো আসবে এরকম কিছু আরো কতগুলো পর্ব আসবে জানি না, ওদের অ্যাটলিস্ট 3-4টে অ্যাঙ্গেল খোলা আছে। একটা মাত্র অ্যাঙ্গেল এখানে শেষ হয়েছে, আরো 3-4টে অ্যাঙ্গেল খোলা আছে। তো সেগুলো আস্তে আস্তে সাম আপ হবে। তো মানে আমি জাস্ট বইটা শেষ করার পর দিনই আমার কাছে মনে হচ্ছে যে আমি এক্ষুনি গিয়ে প্রকাশক বা লেখককে জিজ্ঞেস করি পরের পার্টটা প্লিজ দিয়ে দিন, থাকা যাচ্ছে, জাস্ট থাকা যাচ্ছে। আর এবার আমি বলছি যে আমাদের পড়া মানে ডেফিনেটলি ওয়ান অফ দ্য অল টাইম বেস্ট, সেটা হচ্ছে চাণক্য সিরিজ। তিনটে বই আছে। ফার্স্ট হচ্ছে একদা আর্যাবর্তে, তারপরে হত্যা শাস্ত্র, এবং তারপরে হচ্ছে ষড়শাস্ত্র, তো অভিজ্ঞান গাঙ্গুলির লেখা। তো এই বইগুলোর জন্য মানে অভিজ্ঞান গাঙ্গুলিকে 1000 টাইম থ্যাঙ্কস, যে আমরা আমাদের নিজেদের দেশের বহু ইতিহাসকে ভুলে গেছি। মগধ, তারপরে চন্দ্রগুপ্ত মৌর্য, তারপর ইনফ্যাক্ট চাণক্য। তো এই বইগুলোতে
যেমন ওই ভূতগ্রস্ত বা স্বর্গস্থায় বলা হচ্ছে কোথাও কোনো ঘটনা ঘটেছে, চাণক্য যাকে বলা হতো যে মানে কি বলবো কৌটিল্য, যার মাথার বিশাল বুদ্ধি, হ্যাঁ সেই সময় কখনো কোথাও কোনো ঘটনা ঘটেছে যে তপস্বীরা মানুষ ছিলেন, হ্যাঁ 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 তো তপস্যা। হ্যাঁ এবার তখন কোথাও কোনো ঘটনা ঘটেছে, কিভাবে তিনি সলভ করলেন? তখন ফিঙ্গারপ্রিন্ট নেই, সিসিটিভি ক্যামেরা নেই, মোবাইল নেই, কোনো কিছুই নেই, ফরেন্সিক রিপোর্ট নেই, তিনি শুধু দেখছেন, অবজার্ভ করছেন, মানুষকে বুঝছেন, দিয়ে কিভাবে সলভ করছেন, যে এত কিছু ক্লু ছাড়া, যেটা এই বইটার ব্লাডেও লেখা আছে এইখানটা। তো আচ্ছা, এবার তার সাথে এইভাবে একটা দুটো কেস হওয়ার সাথে সেই সময় পলিটিক্স জড়িয়ে এসেছে, যে কেউ চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট হলেন, কারা তার শত্রু, কিভাবে সাম্রাজ্যের ক্ষতি করতে চাইছেন, মানে এবং এই হচ্ছে মানে কি বলে চাণক্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের যে 6 জন গুরু ভ্রাতা ছিল, তারা সবকিছুকে সামলে কিভাবে সমস্ত সমস্ত চক্রান্ত ব্যর্থ করেছে, তার মধ্যে জীবসিদ্ধি আছে, সেই নিয়ে এত সুন্দর করে লেখা যে বইটা পড়ার পরে আমরা ইতিহাস খুলে চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য সাম্রাজ্য, কে আগে এসেছে পরে এসেছে, ইতিহাসের সম্বন্ধে আগ্রহ বেড়ে গেছে। ওইটাই আর আমি আমি তোমাকে বলছিলাম না, এই যে একটা করে বই আমাদের ইতিহাসকে ফিরিয়ে দেখাতে চায়। হ্যাঁ মানে আমরা যা যেভাবে পড়ে এসেছি, আমরা তার পারিপার্শ্বিকটা সবসময় জানতে পারি না, কিন্তু হ্যাঁ একটা যদি সেন্ট্রাল ক্যারেক্টার থাকে, ওই হুম ক্যারেক্টারটা সম্পর্কে জানতে গেলে তোমার আশপাশে যারা ওই সময় রাজা ছিল হুম বা হুম তার যে হুম চারপাশের যে ঘটনাগুলো, একটা হুম যেমন চন্দ্রগুপ্ত মৌর্যর একটা একটা ঘটনা আমি কৌটিল্য রায় থেকে আমি পড়েছিলাম। হুম সেটা হচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্যকে খাবারের রোজ একটু একটু করে হ্যাঁ বিষ হ্যাঁ দেওয়া। একদম হ্যাঁ মানে জাস্ট একটা কথা এখানে বলে নেই, গল্পগুলো কিন্তু ফিকশনাল, মানে কাল্পনিক, কিন্তু অরিজিনাল চরিত্র এবং তাদের অরিজিনালিটিকে অক্ষুণ্ণ রেখে তৈরি করা হয়েছে। যে কেন কেন ওই চন্দ্রগুপ্ত মৌর্যকে বিষ দেওয়া হতো, যেটা আপনি বলছিলেন যে তখন বিষ কন্যাদের ব্যাপার ছিল, যে বিষ ডিফারেন্ট, যেটা মানে এখনকার দিনে অ্যাসাসিন, মানে লেডিস স্পাই অ্যাসাসিন, তো বিষ কন্যারা বিষ দিল যাতে চন্দ্রগুপ্ত মৌর্য না মরেন, তোকে ছোটবেলা থেকে একটু 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 করে বিষ খাইয়ে চাণক্য ওইভাবেই তৈরি করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, চন্দ্রগুপ্ত মৌর্যের যে স্ত্রী, হ্যাঁ তিনি হ্যাঁ হ্যাঁ কিন্তু খাবার খেয়ে উনার জীবনটা চলে গেছিল। হ্যাঁ 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 ট্র্যাজেডি এর মধ্যে। আচ্ছা, আরো একটু বইয়ের একটু শুনি। এটা তো চন্দ্রগুপ্ত আহ, চাণক্য সিরিজ গেল, তবে একটা স্পাই ইউনিভার্স, একটা অচেনা মনের গলি, হ্যাঁ অচেনা বলো। একটু অচেনা মনগুলি, এটা সাথী দাসের লেখা একটি প্রেম কাম সামাজিক বই। এই বইটা আমার এমন ভাবে লেখা, যেটা আমরা সবাই যখন ওই স্কুল লাইফটা শেষ করছি, কলেজ লাইফে ঢুকছি, এই টাইমের সঙ্গে আমরা সবাই রিলেট করতে পারবো। মানে যে কোনো জেনারেশন হতে পারে, মিলেনিয়াল হতে পারে, জেনজি, সবাই আমরা রিলেট করবো। কারণ এখানে একটি মেয়ের চরিত্র রয়েছে। তো সেই মেয়েটি আহ, প্রথম মানে সে খুব সচ্ছল ফ্যামিলির মেয়েও না, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে। মা বাবা যথেষ্ট চেষ্টা করছে যথেষ্ট যত্ন নিয়ে মানুষ করার। এবং হ্যাঁ, এই ক্যারেক্টারটা, যে মেন ক্যারেক্টার, সে আমাদের মতো বই পড়া, সে বই পড়তে খুব ভালোবাসে। তো এবার সেই মেয়েটির জগতে সে খুব সিলেক্টিভ, সে খুব কম মানুষকে তার জগতে জায়গা দেয়। এবং একটা সময় হবে যে তার যে হোম টিউটার, তার সাথে বই নিয়ে কথা বলতে বলতে সে তাকে অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ গাইড, তাকে শ্রদ্ধা করতে শুরু করবে। এবং সেই ছেলেটিও খুব ইয়াং বয়সেই আর কি একটা টিউশন দিতে এসেছিল। তো সেই ছেলেটি আবার এর যে এত পড়াশোনার প্রতি একটা টান, এত ভালো রেজাল্ট করে, এর গুণ, তো সেইটার প্রতি সেই ছেলেটি আকর্ষিত হয়। এবং ভাবে যে হ্যাঁ, এ যখন পড়াশোনা শেষ করবে, স্টাবলিশ হয়ে যাবে, তো তখন আমি একে হয়তো বিয়ে করবো। কিন্তু ওই বলে না, মেয়েদের মন নাড়ানো বোঝে না। এত কিছু করার পরেও সেই ছেলেটির সাথে আদৌ, মানে স্পয়েল করতে চাইছি না গল্পটাকে, সেই ছেলেটির সাথে কি আদৌ মেয়েটা হ্যাঁ বলবে, নাকি সেই মেয়েটা যখন বড় হয়ে যাবে, যৌবনে পা রাখবে, তার পছন্দগুলো সব পাল্টে যাবে, সে হঠাৎ করে অন্য কাউকে তার জীবনে নিয়ে আসবে। এই হ্যাঁ সমস্যাটা ওইরকমই হয়। ছোটবেলার যত সময় যায় না, আমাদের বন্ধু সার্কেল পাল্টে যায়। আর হ্যাঁ সুতরাং পছন্দের মানুষগুলোও পাল্টে যায়। হ্যাঁ সেখানে একটা সময় পরে এসে একটা জায়গায় হ্যাঁ ওই জায়গাটাতে একটা ক্ল্যাশ হয়ে যায়, যে এই এক্স্যাক্টলি। মানুষটা আমার জন্য এত কিছু করেছে, কিন্তু একে সারা জীবনের জন্য জীবন সঙ্গী করাটা বোধহয়
ঠিক হবে কি হবে না সেইটা একটা বড় প্রশ্ন। সেই নিয়ে যেহেতু একটা দুর্দান্ত টানাপোড়েনের গল্প হ্যাঁ। এবং ভীষণ ভালোভাবে লেখা, যে কেউ রিলেট করবে, খুবই ভালো। যেখানেই খুবই রিলেট করবে, আর যে কোনো মেয়েরা তো রিলেট করবেই, আর যে ছেলেরাও ভাবে যে আমরা কেন প্রেমের বীজ ফেলাম তারাও রিলেট করবে। ভালো, বেশ সুন্দর লেখা। পুরোপুরি ডিচ তা নয়, কিন্তু যদি প্র্যাকটিক্যাল দিকটা দেখো তাহলে কিন্তু এর ভাবনাটা অনেক গভীর। আমি হ্যাঁ, কিন্তু একদম। আরেকটা বই সম্পর্কে আমি আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে ম্যাও সম্পর্কে একটু বলো। হ্যাঁ, আর যেটা ম্যাও মানে এই বইটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তখন আমরা সবে নতুন মানে বই পড়া শুরু করেছি, এই বই মানে বই পড়া শুরু করি মানে বই পড়াতে একবার গেছি বোধ হয় অনেক বছর বাদে, অনেক বছর বাদে বই পড়াতে গেছি। এবার মাঝখানে আমরা এখানে ছিলাম না বেশ কয়েক বছর, তো তো গিয়ে এই বইটা সম্বন্ধে শুনেছি একদম দেখি পড়ে, তো অভিষেক চট্টোপাধ্যায় বই। শুনছি হ্যাঁ এই বইমেলাতে আমি দেখেছি অভিষেক সই করছে, মানে এই হ্যাঁ হ্যাঁ বইটা বই। হ্যাঁ, তো এবার গিয়ে এই বইটা উল্টে পাল্টে দেখছি যে বলছে যে খুবই ফেয়ার, শুনেছি বেশ কয়েকজন বলেছে রহস্যটা খুব ভালো, পড়ে দেখি। ঠিক এই ভাবি এই বইটা পড়া শুরু, এবার আর তারপর সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছিল যে একটা বিড়াল কি করে হ্যাঁ, অবশ্যই কেন্দ্রে থাকে। এবার সেইটাই দেখছি যে এবার পড়তে শুরু করে দিলাম ম্যাও নাম কেন, কি ব্যাপার দেখি পড়ে। তো পড়ে দেখলাম যে অনেকগুলো মানে সময়ের ঘটনা পাশাপাশি বলছেন, এবং এত সুন্দর লেখা যে অল্প কিছু জিনিস জানতে পারছি, কিছু জিনিস কৌতূহলে রয়ে যাচ্ছে এবং ঘটনাটা সামনের দিকে নিয়ে যাচ্ছে। এবং ওনার লেখা তো বরাবরই খুব ভালো। একটা বিড়ালকে কেন্দ্র করে, একটা বিড়ালকে কেন্দ্র করে খুন, কেন খুন হচ্ছে একজন বিড়াল, এবং যেখানে খুন হচ্ছে সেখানে ম্যাও ডাকটা পাওয়া যাচ্ছে, ভারী অদ্ভুত। একটা সেই সিরিয়াল কিলিং এর মতো প্যাটার্ন, বন্ধুদের কয়েকজন চেনা বান্ধবীদের মধ্যে খুন হচ্ছে, করে করে শেষে রহস্যটা উন্মোচন হয়। এবং এইখান থেকে যে আত্মপ্রকাশ ঘটে স্বয়ংভূ শিবাঙ্গী, মানে দুজন প্রিয় চরিত্র আজকের দিনে আমরা যারা বই পড়ি। আমি এর থেকে বেশি বললে বইটা স্পয়েল হয়ে যাবে, তো যারা বই পড়া, যারা বই পড়তেছে। একটু হ্যাঁ রিভিউটা দরকার, আমি চাই বইটা রিভিউ একটু মানে আমার আর শ্রাবণীর আড্ডা ঘরের থ্রু দিয়ে একটু আরো লোকের হ্যাঁ কাছে হ্যাঁ, পৌঁছে। মানে আমি তো বলবো যারা যারা রহস্য গল্প করতে ভালোবাসে তাদের এই বইটা মানে অবশ্যই পড়া উচিত। মানে এই বইটা পড়ার পরে তাদের অটোমেটিক্যালি এর পরের যে দুটো সিরিজ আছে এখন অব্দি, কথা বলি কোথায় আর ময়না বলো কৃষ্ণরাধে, পড়ার ইন্টারেস্ট এমনিই জন্মে যাবে। আচ্ছা, হুম। এইবারে আমি তাহলে আরো একটু অন্য প্রশ্নে যাই। হ্যাঁ হ্যাঁ যে মনে করো এই যে সোশ্যাল মিডিয়া শর্ট ভিডিও যুগে মানুষকে বইয়ের কাছে ফিরিয়ে আনার জন্য কি উপায় সেটা করা যায়, মানে সবাই এত অ্যাডিক্টেড, সবাই তো রাস্তায় যাকেই দেখি দুজন পাশাপাশি বসে আছে, তারা নিজেরা কথা বলছে না, দুজনেই ফোনে তাকিয়ে আছে, এরকম তো আমি তা এইরকম জায়গা থেকে বই পড়া আর দিকে ফিরিয়ে আনার কি উপায় হতে পারে, এটা নিয়ে আমিও ভাবছি, এটা নিয়ে বোধহয় গোটা পৃথিবীতে একটা খুব বড় গবেষণা চলছে, কিন্তু এটা তোমরা কিভাবে ভাবছো? এটার ডেফিনেটলি কোনো একটা অ্যান্সার নেই। যেমন আজকে 9ই আগস্ট, আজকে হচ্ছে বিশ্ব বই প্রেমী দিবস। তো এইটা নিয়ে আমরা দুজনে আজকে একটা রিল করে আমাদের চ্যানেলে দিয়েছি, অল্প 5টা সাজেশন যেটা আমাদের মনে হয়েছে যে আমি একটা বলছি তুমি একটা বলো, তুমি ফার্স্টেরটা বলো। ফার্স্টেটা হচ্ছে যে প্রথম থেকে খুব বিগ টার্গেট সেট করে লাভ নেই। আমার মনে হয় প্রথমে নিজের নিজের সেইটুকু বলবো যে 5 মিনিট বই পড়বো। বই ভালো লাগে এমনি সেটা 20 মিনিট থেকে 30 মিনিট 1 ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আবার সেকেন্ড হচ্ছে কি যে নিজের যেটা ভালো লাগবে সেটাই করবো। অনেকের একটা ফোমো থাকে যে সবাই বলছে এইটা ভালো, সবাই বলছে ওইটা ভালো, যে সবাই বলছে ফর এক্সাম্পল যে এই লেখকের এই বইটা পড়তেই হবে, কিন্তু আমার ওই ধরনের লেখা পড়তে ভালো লাগে না। নট নেসেসারি আমাকে পড়তে হবে, আমার যেটা ভালো লাগে, আমার কমিক্স ভালো লাগে কমিক্স পড়বো, রহস্য, প্রেম, সামাজিক, ভূত, যেটা ভালো লাগে শুরু সেটা দিয়ে করা উচিত। একটা সময় পড়তে পড়তে মানুষের অটোমেটিক্যালি মনে হবে ওর অন্য জনার এক্সপ্লোর করবে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তাই তো একটা অভ্যেসের কথা বলছো, একটা অভ্যেসে পৌঁছানো। হ্যাঁ, তারপর তুমি কি বলছো? আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হয়, যেটা আমরা আমাদের বেশ কিছু বন্ধুদের সাথে করেছি, আমাদের প্যারেন্টসদের সাথে করেছি, বইটা সবসময় আশেপাশে রেখে দাও। বই পড়ুক না পড়ুক সামনে রেখে দাও। পড়ার টেবিলে রেখে দাও, বেডসাইড টেবিলে রেখে দাও, বিছানায় রেখে দাও, সব জায়গায় রেখে দাও। এটা চোখে পড়ে যখনই ব্রেন হ্যামারিং ব্যাপার হয় না, যখন একটা অ্যাডভার্টাইজমেন্ট বারবার দেখলে আমরা মনে হয় একবার তুমি দেখতেই নি, চোখের সামনে পড়ে থাকলে মনে হয় পড়বই। হ্যাঁ, তো চোখের সামনে আছে, একবার পাতাটা উল্টে দেখি। এক্স্যাক্টলি। এবং একটা আমি রিসেন্টলি বলছি, একটা মেয়ের সাথে যে ঘটনাটি ঘটেছে, আমার অনেক সত্য পরিচিত বান্ধবী,
তো সে সিনেমার ভীষণ ভক্ত, তাকে আমরা রোজ বই 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 নিয়ে এত বলেছি, সে লিটারালি ইপসিতা বলে মেয়েটির নাম, তো সে লিটারালি এখন ব্যাগে বই নিয়ে অফিসে গেছে, আমাকে বার করে দেখি যে আমি পড়বো বলে এইভাবে ক্যারি করতে করতে বইটা শুনবি এবং পড়বিও। আর আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, যারা শুরু করে তাদেরকে বলবো যে সব লেখা সবার ভালো লাগবে না। কোনো বই যদি ভালো লাগছে না, আমার প্রবলেম তাই ভালো লাগছে না করে বইটাকে রেখে দাও, অন্য বই পড়ো, হতে পারে সেটা তোমার ভালো লাগবে। জোর করে পড়ার চেষ্টা করা উচিত না, মানে যেটাকে ডিএনএফ বলে যে ডিড নট ফিনিশ। আমাদের সাথেও হয় যে অনেক বইটা অনেকে বলেছে ভালো লেগেছে, আমাদের ভালো লাগেনি, তো আমরা গিভ আপ করে রেখে দিয়েছি। আমার মনে হয় এইভাবে করতে করতে অভ্যাস শুরু হয়েই যায়। ইচ্ছের বিরুদ্ধে পড়লে বোধহয় বইটার প্রতি একটা লাভ হবে নেগেটিভ, বরং মানে উল্টো একটা নেগেটিভ একটা ফিলিং তৈরি হয়, তখন একদম একদম। হ্যাঁ, মানে আমরা আচ্ছা, একটা প্রশ্ন তোমাকে করছি, যে তুমি কি ধরনের বই পড়তে ভালোবাসো? আমরা একটা রেকমেন্ডেশন দেবো সেই জনারে। আমি তোমাকে শুরুতেই বললাম আমি একটু ওই ইতিহাস ঘেঁষা বই, যার জন্য মিশর রহস্যের কথা বলছিলাম, তোমাকে আচ্ছা, তাহলে অধ্যায় কিছু বইয়ের কথা বলছিলাম। ঠিক আছে, তাহলে তোমাকে 4টে বইয়ের রেকমেন্ডেশন দিচ্ছি আমরা। 4টে শুরু করবে অবশ্যই একদা আর্চা পড়তে, গদ্যশাস্ত্র, শরশাস্ত্র খুব ভালো। আরেকটা বই এখানে বোধহয় নেই এখন, গৌর ভৈরবী, ওটা হচ্ছে অভিক সরকারের। পাল বংশের দ্বিতীয় মহিপাল, অর্থাৎ যখন পাল বংশ ভাঙতে শুরু করেছে, কৈবর্ত বিদ্রোহ হবে, সেই ঘটনার আশেপাশে একটা ফিকশনাল ইউনিভার্সিটি তৈরি করছে। আর একটু যদি মডার্ন হিস্ট্রি চান তাহলে এই বইটা পুরো দেখতে পারেন। এইটা মিররে দেখছি নামটা বুঝতে পারছি না, তোমরা যদি নামটা উল্লেখ করে দাও খুব ভালো। ওর নামটা বলছি তো, নিহার না, নিহার এটাতে হচ্ছে সিকিম ত্রিপুরা এসে ভারতে ঢুকছিল, সেই হিস্ট্রিটা আছে এই বইতে। মানে তখনকার ওখানকার মানুষের বিদ্রোহ, শেষ চোগাল যিনি, বা তখন তার মধ্যে ভারত, চীন বা অন্যান্য দেশ কিভাবে ইনভলভ হয়ে যাচ্ছে, এটা অনেক মডার্ন, মানে এবং লেখক এখানে খুব ভালো ভাবে বলেছেন। হ্যাঁ, এবার আমি জানি না ওটা পাওয়া যাবে কিনা, বল্লাল সেনকে নিয়ে একটা লেখা আমি বহুদিন ধরেই খুঁজছিলাম, এরকম কোনো বইয়ের কথা যদি তোমরা একটু খুঁজতে হবে। তুমি পাল বংশের যে বইয়ের কথা বললে, ওই জনারের তো কিছু বই নিশ্চয়ই আছে, ওই সময়কার একটা মানে এক একটা বই যদি এই ধরনের বইটা এক একটা সময়ের দলিল, সেই সময় সম্পর্কে একটু ভালো করে জানা যায়। আশা করি এইটা দেখে নিশ্চয়ই কারো না কারো সেই আগ্রহটা তৈরি হবে, কোনো না কোনো প্রকাশকেরই হোক, কোনো না কোনো লেখক লেখিকারই হোক, তারা ভাববে যে এই জায়গাটা নিয়ে আমরা একটা লেখা লিখি, হতেই পারে। আমি খুব খুশি হব যদি কেউ লেখে, তাহলে আমি সেই বইটা প্রথম আমি সেই বইটা আমরাও কিনবো, তোমরাও কিনবে। আমি খুব খুশি, ভীষণ ভালো লাগলো। আমি ভাবছিলাম তোমাদের সঙ্গে কথা বলবো, তুমি কি কথা বলবো, কারণ তোমরা আমার থেকে এত ছোট। আমি প্রথম দিকে একটু মানে ভাবছিলাম তোমাদের সঙ্গে কি, কিন্তু এখন দেখলাম বেশ সুন্দর গল্পের ছলে একটা, আমাদেরও খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে কথা বলতে। গল্পের ছলে ছোট ছোট ছেলেমেয়েদের থেকে আমিও অনেক কিছু শিখলাম। কিছুই না, মানে আমরা তো শুধু কিছু বলছি, মানে এটা কিছুই না। এই যে তোমরা বলছো যে বই পড়ার আগ্রহ কি করে তৈরি করা যায়, এই যে সবসময় বই চারপাশে রাখা, মানে প্রতিদিন 5 মিনিট 10 মিনিট করে একটা বইয়ের অভ্যেস করা, এগুলো আমরা কিন্তু ছোটবেলা ধরো আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে কিন্তু বলা হতো, কিন্তু যত সময় গেছে মানুষ কিন্তু সেইটা নানান কাজের চাপেও কারণে এবং ওই অভ্যেসটা কিন্তু বহু মানুষের চলে গেছে, কিন্তু এটা যদি আবার আমরা ফিরিয়ে আনতে পারি, আবার যদি বইয়ের একটা পরিবেশ, কিন্তু আমাদের বই মেলা হয়, বই নিয়ে কিন্তু আমাদের চর্চা সবসময় রয়েছে। মানুষ বই পড়ুক, আরো বইয়ের মধ্যে ঢুকলে, বললাম না বই কি হয়, হৃদয়ের দ্বার খুলে দেয়। আমাদের হৃদয়ের দ্বার খুলে দেয়, আমাদের মস্তিষ্কের দ্বার খুলে দেয়। মস্তিষ্কের পুষ্টি, খাবার খেলে মানে শরীরের পুষ্টি, বই পড়লে মস্তিষ্কের পুষ্টি, এটা মানে হৃদয়ের পুষ্টি, মস্তিষ্কের পুষ্টি। একটা বই একটা বলে না যে পুরো বইয়ের মতো ভালো বন্ধু, একদম একদম, বইয়ের থেকে ভালো বন্ধু তোমার কখনোই বইয়ের মধ্যে থাকলে তোমার কখনোই মনে হবে না যে তোমার সময় কম হচ্ছে, সবসময় মনে হবে যে আমার আরো আরো পড়ি, জানার আগ্রহ মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে।
হ্যাঁ, আমাদেরই কতবার হয় যে আমরা যখন এই শুক্রবারের রাত হোক, শনিবারের রাত হোক, যেহেতু পরের দিন অফিস নেই, আমরা অনেক রাত অব্দি জেগে বই পড়ি কারণ আর ছাড়তে পারছি না। এত সুন্দর জায়গায় বই চলে গেছে তখন মানে ও যদি ওই জায়গায় চলে যায় আমি কথা বলতে গেলেও রেগে যায়, একটু বাদে বলে একটু বাদে বলে এইখানটা পড়ে নি, এক্ষুনি শোয়া যাবে না, আরেকটু পড়ে নি, আরেকটু না পড়ে শুতে পারবো না, মাথার মধ্যে চলবে। তো এটা হয়, এটা সবার সাথেই হয় আমার। আমার সাথেই হয় যে এটা শেষ না করে উঠবো না, হ্যাঁ। বা এটা শেষ না করে অনেক কাজকর্ম মাথায় ওঠে যে বইটা শেষ না করলে ওঠা যাবে না। এগুলো খুব সহজ একটা হয়। তাহলে এবার আমাদের আমি প্রায় শেষ প্রশ্নের দিকে এসে গেছি। সেটা হচ্ছে যে আমি তোমাকে একটা প্রশ্ন করি যে মনে করো তুমি কাউকে সাজেস্ট করছো আপনারা এই বইটাই পড়ুন, মানে এমন একটা বই বা এমন 5টা বইয়ের নাম বলো যে যে বইটা মাস্ট রিড, মানে পড়া উচিত, প্রত্যেকটা মানুষের পড়া উচিত। এটা 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 অ্যাকচুয়ালি এগেন মানে পার্সন টু পার্সন ভ্যারি করে কারণ তার কি ধরনের জিনিস পছন্দ না পছন্দ, কিন্তু কয়েকটা বলে অবশ্যই শুরু করবো ক্লাসিক্যাল দিয়ে। মানে রবীন্দ্রনাথ হোক, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, এরা যে কারো লেখা, যেমন এই যেটা বলছিলাম দেবী চৌধুরানী হোক, আরণ্যক, এই ধরনের ক্লাসিক্যাল লেখা অবশ্যই যে কোনো সময় যে কোনো দিন ভালো লাগবে। ঘরে বাইরে এরকম রবীন্দ্র নৌকাডুবি হোক বা পদ্মা নদীর মাঝি, ক্লাসিক্যাল যে কোনো লেখা, এটা একটা যদি ধরি। সেকেন্ড আরেকটা বলবো কমিক্স। কমিক্সও খুব ভালো জিনিস, এবং টিন এবং আমাদের বাঙালিদের ক্ষেত্রে হাদা মুদার নন্টে ফন্টে, এখন নতুনও অনেক কমিক্স তৈরি হয় সেগুলো। আর বেতাল ম্যান্ড্রেক এগুলোও পড়তাম। হ্যাঁ 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 পড়েছি এগুলো। এবার আর এগুলো একদম ক্লাসিক্যাল দিকে। নতুনদের মধ্যে প্রেম সামাজিক হলে তো সুচিত্রা ভট্টাচার্যের কথা না বললেই নয়, মানে অবশ্যই না, যে কোনো বাণী বসু, প্রত্যেকটা মেয়ের একবার অন্তত পড়া উচিত। আর এই নতুনদের দিকে একদম যারা নতুন যারা লেখক লেখিকা আছেন অনেকেই আছেন যারা খুব ভালো লেখেন। সবার নাম নিতে পারবো না, বাট মানে কি বলবো, এই যে মানে কৌশিক মজুমদার, অভিষেক চট্টোপাধ্যায়, অভিক দত্ত, অভিজ্ঞান গাঙ্গুলি, দেবারাজী মুখোপাধ্যায়, সাথী দাস, অর্পিতা সরকার, তারপর বৈশাখী দাশগুপ্ত নন্দী, অনেক আছে। আমি সরি কারণ সেই মোমেন্টে যাদের নাম মাথায় আসে না আর কি, এরকম তো হয় অনেক ক্ষেত্রেই। বাট অবভিয়াসলি 5টা বইয়ের মধ্যে একটা তো অবশ্যই থাকবে আরণ্যক, একটা থাকবে ঘরে বাইরে, একটা থাকবে দেবী চৌধুরানী, এগুলো সবই ক্লাসিক্যাল। হ্যাঁ ক্লাসিক্যাল গুলো রাখতেই হবে। এবার নতুনদের মধ্যে এখন আমরা যদি বলি ক্লাসিকের বাইরে আরো 5টা বই, ক্লাসিকের বাইরে হলে একটা বইয়ের কথা আমি বলবো যে এটা একটুখানি এখন একটা বই অনেকে পড়ে, এটাকে বলে মাইথোলজিক্যাল থ্রিলার। তো মাইথোলজিক্যাল থ্রিলারে অনেকে দেখেন এই পার্টিকুলারলি মাতৃলোক, এইটা নতুন লেখকের নতুন লেখা হিসেবে বলবো পড়ে দেখতে। আমাদের জেনারেশন যারা মানে কি বলবো, হ্যাঁ মাতৃলোক, মাতৃলোক এটা হচ্ছে মানে ফোক ফ্যান্টাসি, যে মানে যেরকম মানে অনেক কি বলবো যে অনেক দেবতা, যেখানে মানে নর্থ বেঙ্গল অনেক দেবতা, যেমন বোঝেন আছে, তারপরে উপদেবতা দেবতা এরকম, তো তাদের নিয়ে বানানো একটা ইউনিভার্স। একখানা গল্পে একখানা ঘটনা ঘটছে, এবং বইটার থিমটা এরকম যে 4টে লোক আছে, নরলোক মানে যেখানে আমরা থাকি, অপরলোক মানে যেটাকে পাতাল লোক বলা যায়, আর হচ্ছে যে স্বপ্নলোক, দেবলোক বলা যায়, আর একখানা আছে যে অসুরদের থাকার জায়গা। এই 4টে লোক অ্যাকচুয়ালি প্যারালাল, মানে সেখানে হয়তো আমাদেরই অন্য কোনো ফর্ম রয়েছে, কিন্তু এদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় না, কিন্তু সেটা হচ্ছে ইনকারশন হচ্ছে। হ্যাঁ ইনকারশন হচ্ছে, কেন হচ্ছে? এবার এই ইনকারশনের ফলে অ্যাকচুয়ালি মানে কি যে 4টে লোক পুরো মানে ব্ল্যাক হোলে ডুবে যাবে, এই ঘটনাটা গল্প। এবার সেইখানে মানে গোজেন বলে একজন আছে, সে খোঁজার চেষ্টা করে কে এটা করছে, কেন করছে, এবং তাকে আটকানোর জন্য আমরা অ্যাভেঞ্জার্সে যেমন দেখেছি একটা বড় টিম ফর্ম করা হচ্ছে, যে একটা মানে ওয়ার্ল্ড কে নষ্ট হয়ে যাওয়ার মতো ইভেন্টকে আটকানোর জন্য গোজেন এখানে খুঁজে খুঁজে কিছু লোকজনকে বার করবে যাতে সেই ইভেন্টটাকে আটকানো যায়। একটা করে লাস্টের চ্যাপ্টারটা হচ্ছে একখানে গ্র্যান্ড কনক্লুশন, তারপরেও গল্প আসবে আরো। তো এই ধরনের বই পড়ে দারুণ লাগে আমার মনে হয়, এটা একটা। আর নতুন বইয়ের মধ্যে নিঘাত তো অবশ্যই বলবো, সিকিমের হিস্ট্রি,
আর কোনটা বলবো, আসলে তিনটে জানি না কি করে এত সব সাজেশন পাঁচটা বলা খুব আসলেই কঠিন। তারপরে এইটা একটা ভালো বই, কৌশিক মজুমদারের লেখা, এটা হচ্ছে ডিটেকটিভ তারিণী চরণ। এটা হচ্ছে কলোনিয়াল কলকাতার বেসিসে, মানে প্রথম বাঙালি ডিটেকটিভ তারিণী চরণের উপরে লেখা ফিকশনাল স্টোরি। আর 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 জানি না, চুপ করে আসছে না, মানে পাঁচটা দাঁড়াতে পারবো না, তাই দাঁড়িয়ে গেলাম পেপার। হ্যাঁ, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে আলোচনা করে। আমি নিজেও বললাম আমি অনেক কিছু শিখলাম তোমাদের কাছ থেকে। আমি না শিখলাম সেটা জানি না, আমি শুধু বই পড়ায় উৎসাহিত করতে চাই আমরা, দ্যাটস ইট। কথাটা হচ্ছে যে বই পড়তে সবার উৎসাহ থাকাটা আরো জরুরি। আর এখন যা দিন আসছে তাতে আরো নিজেকে যদি বইয়ের মধ্যে ডুবিয়ে দেওয়া যায় তাতে কিন্তু অনেক মানে সমস্যারও সমাধান হয়ে যাবে আমার মনে হয়। অবশ্যই। অনেক কিছু আমরা পড়ার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি। সবসময় রিলস বা এগুলোর মধ্যে থাকলে সব রিলস কিন্তু সত্যি কথা বলে না। সেই ক্ষেত্রে বই বা যে ধরনের টপিক আমরা পড়ি, অনেক কিছু আমরা নতুন নতুন জিনিস জানতে পারি। এই যে তোমরা যে ধরনের আলোচনাগুলো করলে সেইগুলো সম্পর্কে আমি তো চাই এগুলো লোকে দেখুক, আরো শুনুক, আরো আরো সেগুলো সম্পর্কে জানুক, এবং এই বইগুলো আরো যাতে লোকে পড়ে সেইটাও তারা নিশ্চয়ই আমি চাইবো যে সবাই বইগুলো পড়ুক এবং নতুন নতুন যারা সাহিত্যিক, নতুন যারা লিখছেন তাদের লেখাও পড়ুক। পুরোনোদের লেখা তো পড়বেনই, নতুনরাও লিখছে, নতুনদেরও নতুন নতুন লেখা আসছে, তাদের লেখাও সবাই পড়বে। আমি এবারে আস্তে আস্তে প্রায় শেষের দিকে এসে গেছি। এবার আমি তোমাদেরকে বারবারই বলছি যে শেষ প্রশ্ন, কিন্তু অ্যাকচুয়ালি শেষ প্রশ্ন হচ্ছে না। একটা মানে ছোট প্রশ্ন, সেটা হচ্ছে একটা ভালো বই আর একটা অসাধারণ বই, এই দুটোর মধ্যে একটা খুব হালকা একটা দেওয়াল আছে। এটা তোমরা কিভাবে ভাবো? আমি বলছি দুটো ভাবে। ভালো বই অসাধারণ বইয়ের মধ্যে প্রাথমিক হচ্ছে কিছু কিছু লেখা থাকে যেটা পড়ার পরে তার রেশ মনের মধ্যে রয়ে যায় অনেক দিন। এটা অবশ্যই একটা ফ্যাক্টর। যে যেমন অনেক বই পড়ি, খুব ভালো লাগে কিন্তু মুভ অন করে গেলাম, কিন্তু যে বইটা রেশ থেকে যায় সেটা নিয়ে ভাবতে ইচ্ছা করে। আর সেকেন্ড থিং হচ্ছে অবশ্যই সেই ভালো বই, সেই ভালো লেখাকে কি ট্রিটমেন্ট দিয়ে বানানো হয়েছে, মানে প্রকাশক সেই লেখাটাকে কতটা যত্ন আর সম্মান দিয়ে বানিয়েছে। এই দুটো জিনিস একটা ভালো আর একটা অসাধারণ বইয়ের মধ্যে পার্থক্য তৈরি করে বলে আমাদের মনে হয়। আর একটা লাস্ট আমি আসবো বললাম যে লেখাটা মনে থেকে যায়, কিছু সময় সেই লেখার চরিত্রটা খুব এফেক্ট ফেলে, অনেক সময় নিজেকে মডিফাইও করে ফেলা যায়, তো সেটাও একটা অসাধারণ লেখার ক্রাইটেরিয়া। মানে যেটা আমাদের চরিত্রের উপরেও প্রভাব ফেলে, অবশ্যই বলছো যে সেটা অসাধারণ বই। আর ভালো বই তো হতেই পারে, বইটা পড়ে ভালো লাগলো কিন্তু সেটা মনে থাকলো না দুদিন বাদে, হ্যাঁ পড়েছিলাম কিন্তু কি যেন পড়েছিলাম পুরোটা মনে নেই। কিন্তু অসাধারণ বইয়ের রেশ, যেমন প্রথম আলো, তুমি সারা জীবনে বলতে পারবে না। সুতরাং এরকম অনেক বই আছে, সব যদি আমরা লিস্ট করি তাহলে একটা পুরো অনুষ্ঠান প্রায় আমরা শেষের দিকেই এসে গেছি। তোমাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমাদের খুব ভালো লাগলো, খুব মজা হলো। সব থেকে বড় কথা, বই নিয়ে এতক্ষণ যে আড্ডা দেয়, বইয়ের কথাও যে কেউ এতক্ষণ ধরে শুনতে চায়, এটা খুব আনন্দের আমাদের জন্য। নিশ্চয়ই, আমি খুব পছন্দ করি, কারণ আমি নিজেও পড়ি, আমি পড়তে ভালোবাসি, যার জন্য আমি তোমাদের এই বই পোকা এটাকে আমি ফলো করি। ওইটাই আমার প্রশ্ন ছিল, যে বই পোকা নামটা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল। যাই হোক, খুব ভালো লাগলো আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তোমাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আরো মানুষকে উৎসাহ দাও, আরো মানুষ পড়ুক আমাদের বই, আরো বাংলা বই বা বিভিন্ন ভাষার বই, যে যে ভাষায় পড়বেন সেই বইগুলো যেন আমার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় এবং নতুনভাবে আমরা আবার ভাবতে শিখি যে বই পড়ার খুব দরকার। রিল আর ফোনের থেকে বেরিয়ে এসে যদি আমরা বইয়ের মধ্যে ঢুকতে পারি তাহলে বোধহয় আমাদের মানসিক উন্নতি হবে, মস্তিষ্কেরও একটা ভালো পুষ্টি হবে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। আমার অনুষ্ঠান আমি এখানেই শেষ করলাম। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ধন্যবাদ।